কার্বনের একটা বিশেষ রূপভেদ হচ্ছে কি গ্রাফাইট। কার্বন পরমাণুগুলো বুঝছি বুঝছি। হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা এই যে দেখো, এই যে এগুলো কার্বন পরমাণু, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা কার্বন, কার্বন 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 কার্বন, তাহলে একটা কার্বন অপর তিনটা কার্বনের সাথে যুক্ত, অপর তিনটা কার্বন। এই কার্বনটা আবার এপাশে কি দেখো, প্রত্যেকটা কার্বন মোটামুটি তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এই কার্বনটা এপাশে তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এভাবে এই কার্বনটা আবার কি এই একটা এপাশে একটা এপাশে একটা তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এখানে কার্বনের সবার কি থাকতেছে, একটা করে যুজনী ইলেকট্রন ফাঁকা থাকতেছে, মুক্ত থাকতেছে, একটা করে যুজনী ইলেকট্রন এদের কি আছে, ফাঁকা আছে। আর ওই ফাঁকা যুজনী ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী, অধাতু, কার্বন অধাতু হওয়া সত্ত্বেও, অধাতু হলেও কি কার্বনের গ্রাফাইট এই রূপভেদটা বিদ্যুৎ পরিবাহী। গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবাহী, কারণ প্রত্যেকটা কার্বনের একটা বিজোড় ইলেকট্রন বা যুজনী স্তরের একটা ইলেকট্রন ফাঁকা থাকে, আর কার্বন যুজনী স্তরের তিনটা ইলেকট্রন দিয়ে তিনটা কার্বনের সাথে তিনটা সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা এখন দেখো এখানে এই কার্বন, 6টা কার্বন মিলে একটা ষড়ভুজ তৈরি করে, একটা ষড়ভুজ তৈরি করে, আবার অপর 6টা কার্বন মিলে একটা কি আরেকটা ষড়ভুজ, আবার একটা কার্বন মিলে আরেকটা কি ষড়ভুজ। তাহলে এভাবে এই কার্বন গুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি ষড়ভুজ গঠন করে, ষড়ভুজ তৈরি করে। আচ্ছা এখন বুঝো, স্যার আরেকটা হাত কি ফাঁকাই থাকে স্যার? আরেকটা যুজনী ইলেকট্রন ফাঁকাই থাকে, ঠিক আছে। তাহলে কার্বনের যুজনী স্তরে একটা বিজোড় ইলেকট্রন এমনিতেই থেকে যায়, আর ওই বিজোড় ইলেকট্রন গুলোর কারণেই এই কার্বনের গ্রাফাইট রূপভেদটা বিদ্যুৎ পরিবাহী। ওই বিজোড় ইলেকট্রন গুলো এই যে কার্বনের এই ষড়ভুজাকার যে জালের মতো একটা তৈরি হয়েছে না, একটা ষড়ভুজাকার জাল তৈরি হয়েছে না, এটা খেয়াল করো, এই ষড়ভুজাকার জালের মতো যে তৈরি হয়েছে এটা একটা স্তর, তার নিচে আরেকটা ষড়ভুজাকার স্তর, জাল, ত্রিমাত্রিক জালের স্তর, ষড়ভুজাকার ত্রিমাত্রিক জালের স্তর। এই স্তরগুলো একটা স্তরের সাথে আরেকটা স্তর কিভাবে যুক্ত আছে বলতো, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে। এদের মধ্যে কি আছে, এই স্তরের সাথে এই স্তরের যে এটা দেখানো হচ্ছে ডট 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 দিয়ে, এটাকে কি বলা হয়, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই কার্বন পরমাণুর সাথে এই কার্বন পরমাণুর কি দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই কার্বন পরমাণুর সাথে এইখানে দেখো এটা মিলাই দেয় নাই, তবে এই যে এই কার্বন পরমাণুর সাথে দেখাচ্ছে যে এই কার্বন পরমাণুর দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। তাহলে এভাবে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের কি আছে, উপরের স্তরের সাথে নিচের স্তরের কার্বনের দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার্যকর। আচ্ছা এই কারণে গ্রাফাইটের একটা স্তর আরেকটা স্তরের উপর দিয়ে চলাচল করতে পারে। গ্রাফাইট পিচ্ছিল না, পেন্সিলের মাথার ভিতরে যেটা কি থাকে শীষটা, এটা গ্রাফাইট। তো এটা হচ্ছে গ্রাফাইটের গঠন। এখন দেখো বোরন নাইট্রাইট কিভাবে গঠিত, একটা বোরন পরমাণু আর একটা নাইট্রোজেন পরমাণু যুক্ত। এখন মনে করো কার্বনের, এই কার্বনের একটা জায়গায় মনে করো এটা নাইট্রোজেন, এটা বোরন, তাহলে এটা নাইট্রোজেন, এটা বোরন, এটা বোরন, এটা নাইট্রোজেন, এটা বোরন। তাহলে এই যে এখানে দেখো এই যে সবুজ কালার গুলো বোরন বোঝাচ্ছে, তাহলে বোরন বোরন বোরন, আর নীল কালার গুলো কি নাইট্রোজেনকে বোঝাচ্ছে। তাহলে এটা বোরন নাইট্রাইটের একটা ষড়ভুজাকার জালের মতো স্তর তৈরি হয়েছে এরকম, আবার নিচে বোরন নাইট্রাইটের আরেকটা কি ষড়ভুজাকার ত্রিমাত্রিক জালের স্তর, তার নিচে আরেকটা বোরন নাইট্রাইটের ষড়ভুজাকার ত্রিমাত্রিক জালের স্তর।
এই স্তরগুলোর মধ্যে কি আছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। আচ্ছা, এই দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কারণে এই বোরন নাইট্রাইটের গঠন আর গ্রাফাইটের গঠন একই রকম না? কি বলো আমি? জি স্যার। তাহলে গঠন একই রকম হওয়ার কারণে এরা কি, এই বোরন নাইট্রাইটকে কি বলা হয়? অজৈব গ্রাফাইট। কি বলা হয়? অজৈব গ্রাফাইট বলা হয়। তো জাস্ট এতটুকু জানলেই হবে, এদের গঠনের সাদৃশ্য থাকার কারণে, এদের গঠনের সাদৃশ্য থাকার কারণে বোরন নাইট্রাইটের সাথে গ্রাফাইটের গঠনের সাদৃশ্য আছে। তাহলে এই যে হেক্সাগোনাল ফর্ম অফ কি বোরন নাইট্রাইট, এরাও পরস্পরের সাথে কি ষড়ভুজাকার জালক তৈরি করে একটা। তাহলে ত্রিমাত্রিক জালের একটা স্তর, তার নিচে আর একটা স্তর, তার নিচে আর একটা স্তর, তার নিচে আরো স্তর, তার উপরে আরো স্তর, এরকম গ্রাফাইটের মতো বোরন নাইট্রাইট এর গঠন হওয়ার কারণে বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট বলা হয়, আর কিছুই না। অজৈব বলতেছেন স্যার? হ্যাঁ স্যার অজৈব বলতেছেন? অজৈব গ্রাফাইট আসলে এই বোরন নাইট্রাইটটা কি অজৈব পদার্থ। জৈব পদার্থ হতে গেলে তো কি শুধু কার্বন হাইড্রোজেন এগুলা থাকতে হবে। তো এখানে কার্বন কার্বন আছে কি? কার্বন অনুপস্থিত। কার্বন ছাড়া কিন্তু কোনো জৈব যৌগ হয় না, ঠিক আছে? কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হয় না। তাহলে এখানে যেহেতু জৈব যৌগ নাই, কার্বন নাই, তার মানে এটা কি অজৈব যৌগ। তাহলে বোরন নাইট্রাইট একটা অজৈব যৌগ, আর এটার সাথে যেহেতু গ্রাফাইটের কি আছে, ধর্মের মিল আছে, এ কারণে বোরন নাইট্রাইটকে কি বলা হচ্ছে? অজৈব গ্রাফাইট বলা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এতটুকু মনে রাখলেই এনাফ। এখানে অনেক ইংরেজিতে একটা ইয়ারে আছে, এমনিতে রিডিং করে নেব। বোরন নাইট্রাইট ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড উইথ কেমিক্যাল ফর্মুলা Bn consisting of equal numbers of boron and nitrite নাইট্রোজেন। তাহলে এই বোরন নাইট্রাইটের মধ্যে সমপরিমাণ কার্বন বোরন পরমাণু আর সমপরিমাণ নাইট্রোজেন পরমাণু বিদ্যমান। বোরন নাইট্রাইট ইজ আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কেন? আইসো ইলেকট্রনিক বোঝো? টু শেষ কক্ষপথে সিমিলারলি স্ট্রাকচার্ড কার্বন ল্যাটিস। কার্বন ল্যাটিসটাই হচ্ছে ওই যে গ্রাফাইট। শোনো, বোরনের ইলেকট্রন সংখ্যা 5 আর নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, বোরনের হচ্ছে 5 আর নাইট্রোজেনের হচ্ছে কত? 7। তাহলে একটা হেক্সাগোনাল গঠন যদি হয়, তাহলে 3টা বোরন আর 3টা নাইট্রোজেন থাকে মনে করো। তাহলে এখানে কি 7 5 12, 3 12 36টা কি থাকে? ইলেকট্রন থাকে। আর ওই যে একটা হেক্সাগোনাল ফর্মে 6টা কার্বন থাকে, তাহলে 6 6 36টা ইলেকট্রন থাকে। এখানেও এখানেও সমান সংখ্যক ইলেকট্রন থাকার কারণে এদেরকে কি বলা হয়? আইসো ইলেকট্রনিক। আইসো মানে সমান বা একই, আইসো মানে সেম বা ইকুয়াল। ওকে, এগুলো একটু রিডিং করে নিবা। আচ্ছা, সিলিকন হেক্সাফ্লোরাইড গঠিত হলেও কার্বন হেক্সাফ্লোরাইড গঠিত হয় না কেন? কেন বলতো? ফাঁকা ডি অরবিটাল নাই সেজন্য। 1 নাম্বার রাইট। তাহলে সিলিকনের যুজনীয় স্তরে ফাঁকা, সিলিকনের যুজনীয় স্তরে ফাঁকা 3d অরবিটাল আছে। কার্বনের ক্ষেত্রে ফাঁকা 2d অরবিটাল উপস্থিত নাই। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? সিলিকন এর আকার বড়। সিলিকন এর আকার কি বড়,
তাহলে একটা সিলিকন পরমাণুর চারপাশে 6টা ফ্লোরিন পরমাণু থাকতে পারে, উপরে একটা, নিচে একটা, তারপর বামে একটা, ডানে একটা, আর একটা মনে করো কি একটা সামনের দিকে, আর একটা কি আছে পিছনের দিকে, একটা ফ্রন্ট সাইডে আর একটা কি ব্যাক সাইডে আছে। তাহলে চারপাশে 6টা ফ্লোরিন পরমাণু যুক্ত থাকতে পারে। এখন কার্বনের আকারটা ছোট, এর উপরে যদি একটা কি ফ্লোরিন থাকে, নিচে যদি একটা ফ্লোরিন থাকে, ডানে আর একটা ফ্লোরিন আসতে পারে না, বামে আর একটা ফ্লোরিন হয়তো বা আসতে পারে না। দেখা যায় চারপাশে 4টা ফ্লোরিন যুক্ত হলে আর 2টা ফ্লোরিন এদের সাথে যুক্ত হতে পারে না। তাহলে এখানে কি থাকে, একটা কার্বনের উপরে একটা থাকে, আর এখানে 3 পাশে 3টা কি ফ্লোরিন থাকে, আর 2টা ফ্লোরিন এসে যুক্ত থাকবে। এটা চতুর্থ লক্ষীয় গঠন। কার্বন টেট্রাফ্লোরাইড এটা কি গঠন? চতুর্থ লক্ষীয় গঠন না? চতুর্থ লক্ষীয় গঠন। সবাই খেয়াল করো, তাহলে বোরন টেট্রাফ্লোরাইড এটা কি গঠন? চতুর্থ লক্ষীয় গঠন। তাহলে এখানে একটা কার্বনের সাথে, কার্বনের আকার ছোট হওয়ার কারণে 4টা ফ্লোরিনের বেশি একটা কার্বন পরমাণু চারপাশে থাকতে পারে না। আর সিলিকনের আকার বড় হওয়ার কারণে এর চারপাশে মোট উপরে একটা, নিচে একটা, আর আনুভূমিক তল বরাবর 4টা থাকে, চারপাশে 4টা। এখানে একটা মনে করো, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, একটা উপরে একটা নিচে, এভাবে 6টা ফ্লোরিন পরমাণু সিলিকন পরমাণু চারপাশে যুক্ত থাকতে পারে। আচ্ছা, তাহলে কার্বনের চারপাশে যদি 6টা যুক্ত হয় কখনো, উপরে একটা, নিচে একটা, তারপর আনুভূমিক বরাবর 4টা, এরকম যদি হয় তাহলে দেখা যায় যে ইন্টারাকশন বেশি হওয়ার কারণে পরমাণুগুলো পরস্পরের সাথে ইন্টারাকশন। হ্যালো, হ্যাঁ কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি অনলাইনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আরেকটু কথা বলে নিই। আচ্ছা রেকর্ডিং দেন নাই, এখন দিলাম। যাই হোক, হাইড্রোফ্লোরিক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, কারণ এটা জলীয় দ্রবণে সহজে ভাঙতে পারে না। কেন ভাঙতে পারে না? কারণ এখানে 2 প্রকার বন্ধন ভাঙতে হয়, একটা হাইড্রোজেন বন্ধন ভাঙতে হয়, আর একটা হাইড্রোজেন ফ্লোরিন সিগমা বন্ধন ভাঙতে হয়, সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন ভাঙতে, হাইড্রোজেন বন্ধন ভাঙতে শক্তি বেশি লাগে, এ কারণে এটা জলীয় দ্রবণে সহজে হাইড্রোজেন আয়ন দান করতে পারে না। আর যে অ্যাসিড জলীয় দ্রবণে সহজে হাইড্রোজেন আয়ন দান করতে পারে না সেটাই হচ্ছে দুর্বল অ্যাসিড। আর যে অ্যাসিড জলীয় দ্রবণে যত সহজে প্রোটন দান করতে পারে সে অ্যাসিড তত তীব্র অ্যাসিড। তো এখানে 2 প্রকার বন্ধন ভাঙতে হচ্ছে, হাইড্রোজেন বন্ধন আর সমযোজী বন্ধন, যার কারণে এটা প্রোটন ধীরে উৎপন্ন করে জলীয় দ্রবণে। কিন্তু হাইড্রো আয়োডিক অ্যাসিডে কি হাইড্রোজেন বন্ধন নাই, এই অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডাউস আকর্ষণ বল আছে, তাহলে এই বন্ধন ভ্যান ডাউস আকর্ষণ বল সহজে ভাঙে। আর একটা হাইড্রোজেন এবং আয়োডিনের বন্ধন শক্তি কম, তাহলে বন্ধন শক্তি কম হওয়ার কারণে এই বন্ধন ভাঙতে সহজ, বন্ধন ভাঙাটা সহজ, শক্তি কম লাগে, যার কারণে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়োডাইড সহজে ভেঙে হাইড্রোজেন আয়ন আর আয়োডাইড আয়ন উৎপন্ন করে। তাহলে এই অ্যাসিড জলীয় দ্রবণে সহজে ভাঙে বলে এটা তীব্র অ্যাসিড, আর এটা সহজে ভাঙে না বলে এটা দুর্বল অ্যাসিড। বোঝা গেছে কি? ওকে নেক্সট, ছদ্ম হ্যালোজেন কি? যে অনেক সময় কিছু অণু পরমাণু বা আয়ন হ্যালোজেনের মতো আচরণ করে কিন্তু প্রকৃতপক্ষে হ্যালোজেন নয়, এই অণু পরমাণু বা আয়নগুলোকে ছদ্ম হ্যালোজেন বলে। তাহলে যে অণু পরমাণু বা আয়ন জলীয় দ্রবণে হ্যালোজেনের ন্যায় আচরণ করে তাদেরকে কি ছদ্ম হ্যালোজেন বলে। যেমন এই সায়ানাইট, সায়ানেট, তারপর কি আছে থায়োসায়ানেট, এগুলো হচ্ছে ছদ্ম হ্যালাইড আয়নের মতো আচরণ করে। হ্যালাইড গুলো যেমন আচরণ করে এগুলো সেরকম আচরণ করে।
আবার হ্যালোজেন অণু CH2 হয়, Cl2 Br2 এরকম। তাহলে সায়ানাইড দুটো যুক্ত হয়ে কি হয়, CN2 এইরকম ডাইঅ্যাটমিক ক্লোরিন অণু বা ব্রোমিন অণুর মতো CN2 অণু গঠিত হয়। এরা কি করতে পারে, হ্যালোজেনের মতো আচরণ করে বলে এদেরকে কি বলা হয়, ছদ্ম হ্যালোজেন বলে। এটা এর পর্যন্ত মনে রাখলেই হবে 1 মার্কের জন্য। তাহলে এমন যেমন কি Cl2 হয় সেরকম CN2 হয়, যেমন ক্লোরাইড হয় সেরকম Cn মাইনাস হয়, যেমন হাইড্রোজেন ক্লোরাইড হয় সেরকম হাইড্রোজেন সায়ানাইড হয়, সিলভার ক্লোরাইড সিলভার সায়ানাইড এগুলা পানিতে অদ্রবণীয়, সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, সিলভার সায়ানাইডও অদ্রবণীয়। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে, এটাও হাইড্রোসায়ানিক অ্যাসিড, তার মানে ধর্মগুলো প্রায় একই। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ICl BrCl এরকম ক্লোরিনের সাথে সায়ানাইড যুক্ত হয় ক্লোরোসায়ানাইড, ব্রোমোসায়ানাইড, আয়োডোসায়ানাইড এরকম হতে পারে। অ্যানায়নিক কমপ্লেক্স ক্লোরিন যেমন কি করতে পারে, একটা ঋণাত্মক চার্জযুক্ত লিগ্যান্ড হিসেবে কাজ করে, সায়ানাইডও একটা ঋণাত্মক চার্জযুক্ত লিগ্যান্ড হিসেবে কাজ করে এবং জটিল যৌগ বা আয়ন গঠন করে এরকম। তাহলে এদের ধর্মের মিল থাকার কারণে এদেরকে ছদ্ম হ্যালোজেন বলা হয়। আরো কিছু ডেফিনেশন দেয়া আছে, PDF ফাইলটা দেখে নিও। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা ডি ব্লক মৌল আর তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আর ছদ্ম হ্যালোজেন কি আরো আছে? ওই তিনটাই মাথায় রাখো, সায়ানেট, সায়ানাইট আর থায়োসায়ানেট। এই শোনো, CnO যখন হয়, এই যে অক্সিজেন যুক্ত যৌগমূলক নাম কি হবে, সায়ানেট। আর Cn মাইনাস এটার নাম কি হবে, অক্সিজেন নাই, তাহলে সায়ানাইট। আর এটার নাম কি বলতো, CnS মাইনাস, এটার নাম থায়োসায়ানেট। কেন, এই যে দেখো এই অক্সিজেনের যোজনী 2 না, কোন যৌগ বা যৌগমূলকের দ্বিযুজি অক্সিজেন পরমাণু দ্বিযুজি সালফার দ্বারা প্রতিস্থাপিত হলে ওই যৌগটাকে থায়ো যৌগ বলে বা থায়ো মূলক বলে। তাহলে সায়ানেট এর অক্সিজেন সালফার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে কি হয়ে গেছে, থায়োসায়ানেট। মনে করো সোডিয়াম সালফেট এর একটা সালফার, একটা অক্সিজেন পরমাণু একটা সালফার দ্বারা প্রতিস্থাপিত হবে, তৈরি হবে কি Na2, এটা ঠিক থাকবে। সালফার একটা যদি আসে আর একটা অক্সিজেন চলে যায়, তাহলে H2 হবে আর O3 হবে। এটাকে আমরা কি বলবো, কি বলবো, থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। থায়োসালফেট। তাহলে থায়ো যৌগের নামকরণ বুঝছো কি, দ্বিযোজী অক্সিজেন পরমাণু দ্বিযোজী সালফার পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে ওই যৌগটাকে থায়ো যৌগ বলে। যেমন এটা মনে করো সালফেট যৌগমূলক, O মাইনাস সালফেট। এই যে এখানে অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনটার পরিবর্তে যদি একটা সালফার আসে, তাহলে এটা কি হবে, থায়ো যৌগ হয়ে গেছে। তখন কি হচ্ছে, H2O3 2-। বোঝা গেছে? তাহলে এই অক্সিজেনটা যদি একটা সালফার দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে কি হবে, H3O2 2-। এটা ডাইথায়োসালফেট, আর এটা থায়োসালফেট, আর এটা শুধু সালফেট। বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন দ্বিমূলক মৌল পড়ছো না এমনিতে? জি স্যার। এবং তার বৈশিষ্ট্যগুলো এগুলা নিয়ে ডিটেইলস আলোচনা করব। ওকে, ধারাবাহিকভাবে 32 থেকে পরের কোশ্চেনগুলো আলোচনা করা যাবে।